ইন দ্য স্কাই হয়, কয়েকজন আছো ওভার দিয়ে ফেলেছো। ওভার মানে আরো উপর দিয়ে, হ্যাঁ আকাশের উপর দিয়ে না, ঠিক আকাশের মধ্য দিয়ে ওড়ে, এই কারণে ইন দ্য স্কাই ব্যবহার করতে হয়। তো যাই হোক, আজকে আমরা শিখবো প্রেপোজিশন। আর বাকি যে পার্টস অফ স্পিচ গুলো মাশাআল্লাহ মোটামুটি সবাই পারফর্ম ভালো করেছে এবং ওগুলো ক্লিয়ার হয়েছে আশা করি। তো প্রেপোজিশন নিয়ে আমরা অনেকগুলো প্রেপোজিশন আছে, হ্যাঁ আমরা এক এক করে সবগুলো ক্লিয়ার করব। এখান থেকে আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে করে বুঝে আজকের এই প্রেপোজিশন পার্টটা শেষ করব, কেমন? হুম? আচ্ছা দেখছি, তাই নাকি? সব একটু দেখো, প্রেপোজিশন মানে কি যেন আরাফাত বলেছিলাম, সংজ্ঞাটা কেমন? প্রধানময়ী অব্যয়। প্রধানময়ী অব্যয়, এর সংজ্ঞাটা কেমন জানো, বলো দেখি। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে ওই বাক্যের অন্তর্গত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এক্স্যাক্টলি, তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিই, দেখো আই সিট আন্ডার আ ট্রি। আমি একটা গাছের নিচে বসে আছি, এই যে একটা নাউন, একটা নাউনের সাথে এই যে শব্দের মানে বাক্যের অন্যান্য যে অংশ আছে সেগুলোর সাথে একটা সম্পর্ক সাধন করেছে, এই জন্য আন্ডার হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, সংজ্ঞাটা না বুঝলেও খুব একটা যে বিপদ হয়ে যাবে এমন না, সংজ্ঞা আস্তে আস্তে ক্লিয়ার হবা। তো অনেকগুলো প্রেপোজিশন আমরা শিখবো, হ্যাঁ সো মন দিয়ে ক্লাস করবা, আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে, হ্যাঁ। সো দেখো, প্রেপোজিশনের মধ্যে একটা সবচেয়ে বেশি কমনলি যেটি ইউজ করা হয় ইন, এবং তোমরা জানো ইন মানে মধ্যে। তাহলে আমি যদি একটা ছোট্ট করে ছবি আঁকি, আচ্ছা একটু দেখো, ধরলাম তোমাদের অনেকের এই জিনিসগুলো একদম ক্লিয়ার, তারপরেও ভালো করে বোঝো যাতে আবার জিনিসটা একটু রিভিউ হয়ে যায়, তোমার মাথায় থাকে। তো এটা একটা বক্স, হ্যাঁ এই বক্সের মধ্যে মনে করো তুমি একটা বল রেখেছো, এই যে বল, দেখো এই যে বল। তাহলে কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন ব্যবহার করব, সেটা ঘরের মধ্যে হতে পারে, মাঠের মধ্যে হতে পারে। বাংলাতে যখন মধ্যে কথাটি বলবা তখন ইন প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে। তবে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কোথাও কিছু আছে হলে, ফাহিম বলো যে ঘরের মধ্যে একটি বই আছে, এটা কি দিয়ে শুরু করতে পারি আমরা ইংলিশটা? ঘরের There are. না, দেয়ার একটি আছে বলেছি, ঘরের মধ্যে একটি থাকে। Oh, there is. হ্যাঁ দেয়ার ইজ বলবো, এক্স্যাক্টলি দেয়ার ইজ। আর যদি অনেকগুলো থাকে দেয়ার আর বলবো। সো বাংলা যখন ট্রান্সলেট করব, যখন দেখবো যে কোথাও কিছু আছে বোঝানো হয়, তখন আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করব। তো যাই হোক, গতদিন ওই যে লাস্ট পর্যন্ত কয়েকজনকে কথা কথা বলতে পেরেছিলাম না, তাই না? আব্দুল্লাহ, ওকে, সিমি আক্তার থেকে আব্দুল্লাহ, তোমাকে আমি একটা বাক্য দেখাচ্ছি, তুমি ট্রান্সলেট করো, আমরা ট্রান্সলেটের মাধ্যমে প্রিপোজিশন গুলো আজকে ক্লিয়ার করব। বলো, বাক্সটির মধ্যে একটি বল আছে, বলো ইংলিশটা বলো দেখি বাবা। There is a ball in the box. there is a ball in the box। তাহলে বলো দেখি এখানে প্রেপোজিশন কোনটা হলো? In. ইন হচ্ছে প্রেপোজিশন, এক্স্যাক্টলি। তাহলে কোথাও কিছু আছে হলে আমরা ইন দিব। তো এই যে একটু আগে যে ছবিটা এঁকেছি, সেখানে বাক্সের মধ্যে একটা বল ছিল। ওকে, 2 নম্বরটা বলো আব্দুল্লাহ, সে ঘরের মধ্যে আছে, বলো সে ঘরের মধ্যে আছে। He is in the room. হি ইজ ইন দ্য রুম, এখানেও কিন্তু আমরা ইন ব্যবহার করেছি যেহেতু মধ্যে আছে। আরেকটা বলো হচ্ছে আমরা ঢাকায় থাকি বা ঢাকায় বাস করি, কি বলবো? We live in Dhaka. উই লিভ ইন ঢাকা, এক্স্যাক্টলি উই লিভ ইন ঢাকা, ভেরি গুড। তাহলে দেখো তিনটাই কিন্তু কোনো কিছু মধ্যে বা ভিতরে আছে। স্যার মধ্যে বলেন আবার ভিতরে, যে ভিতরের মধ্যে একই কথা, বাংলা দুটোই সিনোনিম। তাহলে কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন ব্যবহার করব। এবার আসো ইনটু এর ব্যবহার দেখো, হ্যাঁ ইনটু মানে যেটা আগে থাকতে নাই। ধরো এই যে বাক্সটি আছে, বাক্সের মধ্যে বলটা আগে থাকতে আছে, তুমি ঘরে এসে দেখছো একটা বাক্সের মধ্যে বল আছে, তাহলে কোনো কিছু আগে থাকতে আছে থাকলে ইন দিব। বাট সেটা যদি পরে রাখো, যেমন বাংলা কথাটি যদি এমন হয়, ভালো করে দেখো, আমি বাক্সটির, হয়ে গেল, আরে দাঁড়াও, আমি বাক্স, না এখানে বুঝলাম না হচ্ছে কেন, হ্যাঁ এবার হচ্ছে বাক্সটির মধ্যে, দেখো বাক্সটির মধ্যে বসে হয়ে গেছে, মধ্যে এক, কি ব্যাপার একটু দাও বাবা, ডাবল হয়ে যাচ্ছে কেন, মধ্যে একটি কলম রাখি, এই যে কলম, কলম রাখি।
বা রাখছি যদি বলি, কলম রাখছি। ধরো আগে থাকতে নাই, এর মধ্যে কোনো কলম নাই, বাট তুমি বাক্সটির মধ্যে কলম রাখছো, এখন রাখছো, তখন এই যে গতি আছে না তোমার হাতের মধ্যে যেতে, একটা গতি আছে, এই গতির জন্য আমরা এখানে আর ইন ব্যবহার করতে পারবো না, তখন ইনটু হয়ে যাবে। ইনটু, হ্যাঁ, এটা আসলে অনেকে ইনটু আর ইনটা গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলো না, দুটো আলাদা শব্দ, আলাদা জিনিস। একটা হচ্ছে আগে থাকতে রয়েছে, সেটা ইন, আর যদি পরে আমি রাখি বা রাখছি থাকে তখন ইনটু ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল দেখো, আমি বাক্সটির মধ্যে একটি কলম রাখছি, সো এই যে দেখো আই এম পুটিং, পুট মানে রাখা, আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য পুটিং হয়ে গেছে। সো আই এম পুটিং আ পেন ইনটু দ্য বক্স। এই যে, তার মানে কি বলেছে দেখো, পুট পুট রাখার সময় তোমার হাতে একটা গতি আছে, এই গতির জন্যই তোমার এটাকে ইনটু ব্যবহার করতে হবে। তো আরো কিছু এক্সাম্পল আমাদের আছে, হ্যাঁ। আচ্ছা, এবার অজস্রী ওপেন করো মাইক, সবাই একটু বুঝবো, হ্যাঁ, ভালো করে প্রিপারেশন বুঝলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। কোথায় অজস্রী আছো? আছো তো বাবা, শুনতে পাচ্ছো অজস্রী? আচ্ছা বলো, নাবা সে ঘরের মধ্যে গেল বা গিয়েছিল, এটার ইংলিশটা বলো দেখি, পারো কিনা? হ্যাঁ বলো। সে, He went হ্যাঁ এই তো, হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, বলো হি ওয়েন্ট, he তারপর went into the room. ইনটু দ্য রুম। বলো তো নাবা, এখানে তুমি কেন ইনটু দিয়েছো, কেন ইন দাও নাই? কারণ সে গতি নিয়ে ভিতরে গিয়েছে। গতি নিয়ে ভিতরে গিয়েছিল, কিন্তু একই কথা দেখো উপরে আছে যে হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে। তো ঘরের মধ্যে যখন আগে থাকতে রয়েছে তখন ইন হবে, আর এই যে পরে প্রবেশ করলে এই জন্য ইনটু হয়ে গেছে। আচ্ছা এবার বলো বাবা, নাম্বার 2, সে পুলে লাভ দিল বা দিয়েছিল। হুম, বলো। পুলে, পুল মানে যে পুকুর She টাইপের। jumped, হ্যাঁ, হি she অথবা jumped সে into the pool. ভেরি গুড, জাম্পড, ভেরি গুড, জাম্পড না, jumped into the room। তবে হ্যাঁ, ইন এবং টু কিন্তু Sir, এক। হ্যাঁ বলো। room না pool. ও পুল, পুল সরি, আচ্ছা পুল। আচ্ছা সবাই একটু খেয়াল করো, সেটা কি, এই যে ইন এবং ইনটু, ইনটু একসাথে কিন্তু আলাদা শব্দ না, ইনটু একটা ওয়ার্ড। সো এখানে আমরা লেখার সময় নিশ্চয়ই এখানে গ্যাপ দিতে পারবো না, রিমেম্বার দিস। ওকে, এবার আরেকটা বলো না, বা কাপড়গুলো ব্যাগের মধ্যে রাখো। তার আগে তোমার কাছে আরেকটা প্রশ্ন, তুমি কি জানো এটা কোন ধরনের বাক্য? অনেক ধরনের বাক্য, অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, কম্প্যারেটিভ সরি ইম্পারেটিভ আছে, এটা কোন ধরনের বাক্য জানো? আচ্ছা আমরা বাক্য, Assertive. না অ্যাসার্টিভ না, কে জানো এটা কোন ধরনের বাক্য? বলে ফেলো অনেক। ইম্পারেটিভ বাক্য। আমরা পরে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলবো, হ্যাঁ। এটা জাস্ট ইম্পারেটিভ কেন, এটা একটা আদেশমূলক। ধরো তোমার আম্মু তোমাকে বললেন যে নাবা তুমি এই কাপড়গুলো ব্যাগের মধ্যে রাখো, সো এটা ওয়ান কাইন্ড অফ অর্ডার, মানে আদেশ। সো আদেশ জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা ইম্পারেটিভ বলি, আমরা সামনে দেখবো। এবার বলো নাবা, আর এই ধরনের বাক্যগুলো হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে বলো কাপড়গুলো ব্যাগের মধ্যে রাখো, কি হবে? Put the Put the put the clothes into the bag. into the bag. Thank you so much. Into the bag. দেখো এই যে কাপড়গুলো ব্যাগের মধ্যে রাখো, তোমার আম্মু তোমাকে যখন বলছে তখন কাপড়গুলো বাহিরে আছে, এবং তুমি যখন ওই রাখার প্ল্যানিং করছো এবং ওটা যদি কল্পনা করো তাহলে রাখতে গেলে তোমাকে একটা গতি রাখতে হচ্ছে, এই জন্য এখানে ইনটু ব্যবহার করতে হচ্ছে। তো আগে একটা পার্থক্য হচ্ছে, আগে থাকতে যেটা আছে সেটা ইন, বাট পরে যেটা যুক্ত হবে সেটা ইনটু হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা ভালো করে বুঝি, হ্যাঁ, যাতে এক্সাম নিলে এটা ভালো বুঝতে মানে তুমি পারফর্ম করতে পারো। তাহলে ইন গেল, ইনটু গেল, একটা মধ্যে গতিহীন, মানে গতিহীন না মানে আগে থাকতে রয়েছে, আর গতি নিয়ে যেটা পরে প্রবেশ করে সেটা হচ্ছে ইনটু। আচ্ছা এবার আবার ছবিতে ফিরে যাই। এবার দেখো অন মানে ঠিক আগের মতোই, যেটা আগে থাকতে রয়েছে সেটা হচ্ছে অন, বাট উপরে থাকবে। এটা মনে করো একটা টেবিল, এবং টেবিলের উপরে একটা বই রেখেছো তুমি। দেখো এখানে there is a table and এখানে there is a book, একটা বই আছে। সো এই বইটার অবস্থান যদি স্পর্শ করে থাকে, অর্থাৎ এমন হবে না যে উঁচুতে আছে, তাহলে হবে না, এটার সঙ্গে লেগে থাকতে হবে, এই যে স্পর্শ করে থাকবে। কোথায় গেল, এই যে দেখো সংস্পর্শ, এই স্পর্শ করে থাকলে এবং সেটা যদি আগে থাকতেই রয়েছে তখন আমাদের অন ব্যবহার করতে হয়, অন। আর মধ্যে হলে কিন্তু ইন, ওকে, এটা একটু খেয়াল রাখবা। উপরে হলে অন, অন মানেই হচ্ছে উপরে, বাংলা উপরে, কিন্তু
অন হচ্ছে স্পর্শ করে থাকবে, ওকে, স্পর্শ মানে ওটার সাথে লেগে থাকবে। তো দেখো ঠিক আছে, এবার আসি। জারিন বলো, টেবিলের উপর একটি বই আছে, ইংলিশ করো। There is a book on the table. Yes, there is a book, there is a book on the table, on the table, on the table। তাহলে বই নিশ্চয়ই টেবিলের উপরে ঝোলে না, বা টেবিলের উপরে মানে উড়ন্ত অবস্থায় থাকে না, তাই না? তো লেগেই থাকে, টাচ করে থাকে, এজন্য এখানে অন ব্যবহার করতে হয়েছে। এবার আর বলো জারিন, ডেস্কের উপর একটি কাপ আছে, একই রকম। There is a cup in ওকে, there is a cup on the desk. অন দ্য ডেস্ক। আচ্ছা, অন দ্য ডেস্ক এটা বলো। দেয়ালের উপর একটি ছবি আছে, এটাও বলো। দেয়ার, There is a picture ওকে, আ পিকচার। on the wall. আচ্ছা, অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল, ভেরি গুড। এই যে মনে করো ছবি, একটা দেওয়াল আমি যদি আঁকি, এটা একটা দেওয়াল, কেমন? এই যে দেওয়ালে মনে করো তুমি একটা বড় ছবি ঝুলিয়ে রাখছো, এই যে এখানে। তো এটা তো লেগেই থাকবে, তাই না? তো দেওয়ালের সাথে দেখো লেগে আছে, লেগে না থাকলে তো দাঁড়িয়ে থাকবে না। আর এই কারণে আমরা অন ব্যবহার করেছি, যে দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। তবে দেয়ার দিয়ে যখন তুমি বাক্য তৈরি করবে, তখন আরেকটা ট্রিক মনে রাখবা, যে স্যার এখানে দেয়াল আগে হবে নাকি ছবি আগে হবে, আমি তো বুঝতে পারছি না। দেয়ার ইজ আ ওয়াল অন দ্য ছবি মানে অন দ্য পিকচার, এরকম হবে না। দেয়ার হলে পরের যে নাউনটা আছে সেটা দেয়ারের সাথে চলে যাবে। সো দেয়ার ইজ আ পিকচার, এবং পরেরটা মানে আগেরটা পরে চলে যাবে। এটা দেয়ারের সেন্টেন্স মেকিং এর রুল। হ্যাঁ, সবগুলো দেখো, এই যে বাক্সটির ভিতরে একটি বল আছে, তাহলে বলটা পরে আছে, যখন দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, মানে এই বল পরের নাউনটা আগে চলে আসবে এবং আগের নাউনটা পরে চলে আসবে। সবগুলো একই রকম। হ্যাঁ, এই যে দেখো, দেয়ার ইজ আ পিকচার, এই কোথায় গেল? দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল, দেওয়ালের উপর একটি ছবি আছে। তো এটা কিন্তু অন বললাম কখন? যখন স্পর্শ করে রয়েছে এবং আগে থাকতেই রয়েছে, পরে না, আগে, তখন আমাদের অন ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি দেখো এই জায়গাতে, ধরে নাও এটা একটা বিড়াল, এই যে এটা কোথায় গেল? বিড়াল, বিড়াল এখন ফ্লোরে আছে। তুমি যখন ঘরের মধ্যে গেলে তখন দেখলে এটা লাফ দিয়ে এই টেবিলের উপরে উঠে পড়লো, লাফ দিয়েছে কিন্তু গতি আছে দেখো। যদি তুমি ঘরের মধ্যে দেখতে যে টেবিলের উপরেই রয়েছে আগে থাকতে, তখন অন হতো। বাট এই যে গতি রয়েছে, এই যে এখান থেকে সে লাফ দিয়েই উঠে পড়লো। হ্যাঁ, যদি একটু উঁচু হয়ে গেছে বেশি টেবিলটা, না এত উঁচুতে তো লাফ মারলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে টেবিল আর পাশে বিড়াল। এই যে এই জাম্প দিচ্ছে, জাম্প দিচ্ছে আর জাম্প দিচ্ছে, কিন্তু জাম্প দিয়ে এর উপরে পড়বে এমন নয়, যে জাম্প দিয়ে, আচ্ছা দেখ কি জয়েন করছে, জাম্প দিয়ে। স্যার এখানে স্টিকার দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে স্টিকারও দিচ্ছে, মুশকিলের ব্যাপার। আচ্ছা দেখো, এখান থেকে এই যে দেখো বক্স আছে, যদি জাম দিয়ে চলে যায়, এই গেল 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 গেল, এই যে, তাহলে এটা কিন্তু অন্য প্রেপোজিশন হয়ে যাবে। বাট যখন জাম দিয়ে স্থির হবে, এই জাম দিয়ে ভিতরে, এই জাম, ওভার। হ্যাঁ ইয়েস, তখন ওভার হয়ে ওঠাতে আসছি। বাট এই যে দেখো, এই জাম দিয়ে উপরে আসলো, তাহলে এটা অন টু হয়ে যাবে। গতি আছে যে, এই জন্য অন টু হবে, কেমন? চলো আমরা এটাতে একটু দেখে নিই। আচ্ছা চলো, জায়েদ ট্রান্সলেট করো। পাখিটি টেবিলের উপর পাখি না, সরি, বিড়ালটি টেবিলের উপর লাফ দিল, কিন্তু লাফ দিয়ে যে পার হয়নি, লাফ দিয়ে কি টেবিলের উপরে আছে সে? বলো জায়েদ। বিড়ালটি, The cat ইয়েস, jumped ইয়েস, জাম্পড, এই কোথায় গেল? জাম্পড onto the table. onto the table, onto। আর যদি বলি যে জায়েদ টেবিলের উপর একটি বিড়াল আছে, তখন কি বলতে? There is a cat হুম, on the table. তাহলে এখানে অন কেন দিলে? স্যার স্থির আছে তাই। স্থির নাই তো বাবা, গতি আছে। এই যে অন টু দিয়েছো না, গতি আছে তো। স্যার হ্যাঁ হ্যাঁ, দেয়ার স্যার আপনি বলছেন না যে না, ওটা না, আমি অন টু বলছি। এখানে অন টু কেন দিয়েছো এটা বলেছি, এটা বলো। onto হ্যাঁ, স্যার onto দিচ্ছি কারণ স্যার এটা গতি নিয়ে উপরে উঠছে তাই। গতি নিয়ে চলেছে তাই। তবে একটু খেয়াল করবা কিন্তু বাবা, যে গতি যেন এই টেবিল ছাড়িয়ে না যায়, তাহলে অন্য প্রেপোজিশন হয়ে যাবে। গতি নিয়ে অবশ্যই তাকে টেবিলের উপরেই থামতে হবে, তাহলে অন টু আমরা ইউজ করতে পারবো। নেক্সট বলো, সে ছাদে উঠলো, ক্লাইম মানে ওঠা, জায়েদ বলো, সে ছাদে উঠলো। ই, He climbed ওকে, onto হ্যাঁ, এই কোথায় গেল? the roof. অন টু দা রুফ,
onto the roof. সরি, বানান ভুল হচ্ছে না, ক্লাইম্বড হবে, ক্লাইম্বড onto the roof। তাহলে এই ক্ষেত্রে দেখো, অর্থাৎ ছাদে, ধরো ছাদে উঠলে, সিঁড়ি বেয়ে যখন উঠছো তখন ছাদে প্রবেশ করলে তখন গতি আছে, বাট তুমি যদি আগে থাকতে ছাদে রাখো তখন শুধু অন হবে। আরেকটা বলো, বা বইটি তাকের উপর রাখো। শেলফ মানে তাক, বলো যায়। কিপ বা পুট, বলো পুট। হ্যাঁ, Keep the book ওকে, onto the হ্যাঁ, shelf. কিপ দ্য বুক অন টু দ্য শেলফ। এই যে শেলফ। আচ্ছা, তোমরা কি জানো শেলফের প্লুরাল ফর্ম কি? অনেকগুলো শেলফ হলে তখন কি করতে হয় জানো? Shelf. হ্যাঁ, শেলফ, তখন এফ Shelf হবে। ভি হয়ে যাবে, তাই না? তখন ওই এফটা উঠে গিয়ে ভিএস হয়ে যাবে, শেলফস। শেলফস। আমরা সামনে অনেকগুলো বিষয় অ্যাড শিখতে হবে, সেটা হচ্ছে এই যে সিঙ্গুলার প্লুরাল করার সময় যে ফর্মগুলো চেঞ্জ হয়, করাবো ইনশাল্লাহ সামনে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আগাই। থ্যাংক ইউ সো মাচ জায়েদ। সো এবার দেখো, উপর দিয়ে চলে গেল, তাই না? আমরা অন মানে স্থির ছিল, অন টু মানে গতি ছিল, আর যদি বিষয়টা এমন হয় যে উপর দিয়ে চলে আবার অন্য প্রান্তে চলে গেল, তখন ওভার হয়ে যাবে। কল্পনা করো একটা ওভার ব্রিজ যেটা তোমার বাড়ির সামনে আছে, রাস্তা পার হওয়ার সময় আমরা এক প্রান্ত থেকে উঠি, অন্যদিকে নেমে যাই, এটাকে আমরা কি বলি? ওভার ব্রিজ বলি, তাই না? কারণ কি, দেখো কল্পনা করো মাটিতে তুমি এইভাবে যাচ্ছ, কিন্তু হয়ে গেল আমার সে ছবি, কোথায় গেল? এই তো, মনে করো এই ওভার ব্রিজ, তাই না? তুমি আস্তে আস্তে উঠছো 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 উঠছো, এই হাঁটছো 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 হাঁটছো, এরপর আবার নেমে গেলে, ব্যাস। তাহলে সিস্টেম কিন্তু এরকমই। অথবা পাখিটা মনে করো গাছের উপরে উড়ে গেল, উড়ে গেল মানে কি, ধরো সে মাটিতে ছিল, একটা গাছ, এই উড়ছে উড়ছে উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, উড়ে সে আবার হয়তো অন্য কোনো ছাদে নামলো। তো সবগুলো ওভারের ক্ষেত্রে একই হবে, তবে হ্যাঁ, আর একটা ওভার আছে যেটা স্থির। তবে এই যে উপরে, এই যে দেখো, কোনো স্পর্শ করে থাকবে না, সেই ক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন তোমার মাথার উপর ছাদ আছে, ধরো বললাম দেয়ার ইজ আ রুফ ওভার মাই হেড, অর্থাৎ ওভারটা ব্যবহার করতে হয়, এটা অনের মতোই উপরে, কিন্তু লেগে থাকবে না, সেটা উপর দিয়েও চলে যেতে পারে, আবার স্থিরও থাকতে পারে। তোমাকে দেখতে হবে যে যেটা যেন কোনো কিছুর সাথে লেগে না থাকে, লেগে যদি না থাকে তাহলে এখানে ওভার হবে। কিন্তু দেখো অন বা অন টু দুটো লেগেছিল, কারণ অন সরাসরি আগে থাকতে লেগে আছে, আর অন টুটা পরে যুক্ত হয়ে লেগেছে। তো এখানেই পার্থক্য। তো চলো ওভার দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করি এবার। বলো, আদ্রিতা, বলো দেখি, পাখিটা গাছের উপর উড়লো মানে, Sir, হ্যাঁ বলো, এই যে এটা, পাখিটি গাছের উপরে উড়লো, এটা ইংলিশ করো দেখি। দ্য বার্ড, পাখিটা গাছের উপর। The bird fly over the tree. এই তো কাছাকাছি হয়েছে, একটা জিনিস ভুল করেছো, উড়লো আছে, ফ্লাই এর পাস্ট ফর্ম কি বলো দেখি? Yes, sir. ফ্লাই এর পাস্ট ফর্ম, এই যে উড়লো আছে না, এটা তো প্রেজেন্ট না। I flew. হ্যাঁ, ফ্লিউ The বা, bird flew away. আচ্ছা অ্যাওয়ে দেওয়ার দরকার নেই, ফ্লিউ ওভার দা, বলো। Flew over the tree. ইয়েস, ফ্লিউ ওভার দ্য ট্রি। ভেরি গুড। আচ্ছা, এটা বলো, সে বেড়ার উপর দিয়ে ঝাঁপ দিল বা লাফ দিল, বলো আদ্রিতা। সে, বলো সে লাফ দিল, এটুকু আগে করো। স্যার বেড়ার ইংরেজি কি? বেড়াটা আগে বলছো, ওটা ফেন্স মানে বেড়া, ফেন্স। হ্যাঁ? ফেন্স, আচ্ছা ওটাতে পরে আসি, তুমি ঝাঁপ দিল এটা বলো আগে, লাফ দিল, তাহলে হি। He jumped ওকে, over the ওভার দা ফেন্স, ওভার দা, এফএনসি, এই যে ফেন্স মানে হচ্ছে বেড়া, ফেন্স। হ্যাঁ, এটা বলো, সেতুটি নদীর উপরে, কি হবে এটা? সেতু, ব্রিজ। সেতুটি নদীর উপরে। তাহলে দা, সেতুর ইংরেজি কি? ওটা ব্রিজ মানে সেতু, ব্রিজ। The bridge হুম, of the bridge হ্যাঁ, বলো দ্য ব্রিজ ইজ, বলো। the bridge is over the river. হ্যাঁ, ওভার দ্য রিভার। থ্যাংক ইউ সো মাচ, ওভার দ্য রিভার। তাহলে দেখো ওভারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার, একটাও কিন্তু লেগে নেই বা টাচ করে নেই, সবগুলো উপর দিয়ে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ওভার দিব। তো সেন্টেন্স যখন তুমি ট্রান্সলেট করবা, খুব ভালো করে বুঝে ট্রান্সলেট করবা, যেন এগুলো ভুল না হয়ে যায়। এবার চলো, নেক্সট ওয়ান ইজ আন্ডার। তাহলে আমরা অনেকগুলো পড়ে ফেলেছি। আন্ডার মানে নিচে। কল্পনা করো তোমার বাড়ির টেবিলের নিচে একটা বিড়াল আছে, এই যে বিড়াল, এই যে মনে করো এটা হচ্ছে টেবিল। আচ্ছা, এটা টেবিল, টেবিলের পায়ে আঁকলাম,
এবং এই টেবিলের নিচে রয়েছে একটা বিড়াল। এই যে বিড়াল, কোনো কিছুর নিচে থাকলে আমরা আন্ডার ব্যবহার করব। হ্যাঁ, সোজা জিনিস। আমরা ধরো ছাদের নিচে আছি, হ্যাঁ, ছাদের নিচে হলে আন্ডার দ্য রুফ হবে, কিন্তু যদি মাথার উপর, এক একটা সেন্টেন্সে তোমাকে বাংলা দেখে কিন্তু ট্রান্সলেট করতে হয়। তো উপরে হলে আবার ওভার হয়ে যাচ্ছে, যে দেয়ার ইজ আ রুফ ওভার মাই হেড। বাট তুমি যখন নিচে আছো, যে আমি ছাদের নিচে আছি, তখন বলতে হবে আই এম আন্ডার দ্য রুফ। তাহলে এখানে ডিপেন্ড করছে কিন্তু অবস্থার ভিত্তিতে বাংলাটা দেখে, যে এটা কি ওভার হবে নাকি অন হবে, কোনটা কিসে হবে, তখন সেটা ডিপেন্ড করবে। ফাহিম বলো, ফাহিম মোল্লা না, ফাহিম। বিড়ালটি চেয়ারের নিচে আছে, বলো। There is the tree, a cat under the table. আচ্ছা, এটা দেখো, দেয়ার ইজ এ চেয়ার, কি বলে, দেয়ার ইজ এ বিড়াল, মানে এটা যদি এমন হতো যে চেয়ারের নিচে একটি বিড়াল আছে, তখন দেয়ার হতো, সরাসরি তুমি বিড়াল দিয়ে শুরু করতে পারবা, যে বিড়ালটি চেয়ার নিচে আছে, তাহলে কি হবে বলো আবার। হ্যাঁ, দ্য খ্যাট। The cat under the chair. কিন্তু এখানে ভার্ব ইউজ করতে হবে, তো দেয়ার খ্যাট ইজ হবে একটা, ইজ ছাড়া নেক্সট Is. হবে না। আবার বলো, দ্য খ্যাট ইজ The cat is under the chair. আন্ডার দ্য চেয়ার। ইয়েস, দ্য খ্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এবার বলো, জুতোগুলো, জুতা ইংলিশ কি, শুজ, জুতাগুলো বিছানার নিচে আছে, বলো এটা কি হবে। Shoes under the হ্যাঁ হ্যাঁ, bed. কিন্তু যে জুতাগুলো আছে, গুলো থাকলে দা ব্যবহার করতে হয়, তাহলে বলো দা। The shoes under the এখানে bed. শোনো, তোমার ভার্ব 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 লাগবে সেন্টেন্সে, যখন কোনো মূল ভার্ব না থাকে, তখন am is আর মেন ভার্ব হয়ে যায়। ওই যে গত ক্লাসে শিখেছো, তো am is আর জি। যদি, হ্যাঁ, তাহলে কি বলবো, দ্য শুজ আর, বলো, Are under the bed. আন্ডার দ্য বেড। আমরা অবশ্যই am is আর ইউজ করবো, না হলে সেন্টেন্স হবে না। ব্যাগটি টেবিলের নিচে আছে, বলো, এই আটা, বলো। The bag are under the table. আচ্ছা, কয়টা ব্যাগ আছে বলো তো। এক- একটি ব্যাগ থাকলে ইজ হবে নাকি ইজ হবে, তাই না। এবার বলো, দ্য ব্যাগ, হ্যাঁ বলো, The bag is under the table. আন্ডার দ্য টেবল। ওকে, এবার হয়েছে, দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবল। বুঝতে পেরেছো তো, তোমার ভুলগুলো ধরতে পেরেছো তো। জি আচ্ছা, জি ঠিক আছে। এবার চলো আমরা দেব নেয়ার। এবার বাকিগুলো খুবই সহজ। হ্যাঁ, নেয়ার মানে হচ্ছে কাছে। ধরো তোমার বাড়ির কাছে কোনো কিছু আছে, এরকম নেয়ার, তখন সেই ক্ষেত্রে আমরা বাড়ির কাছে বা স্কুলের কাছে, আমার কাছে কোনো কিছু থাকলে আমরা নেয়ার ব্যবহার করব। হ্যাঁ, একদম সহজ। যেমন দোকানটি পার্কের কাছে, বলো ফাহিম মোল্লা, বলো এবার, দোকানটি, দোকানটি পার্কের কাছে, বলো দেখি বাবা। The store is near to the park. ইয়েস, আর টু দেওয়ার দরকার নেই, শুধু নেয়ার বললেই হবে। আবার বলো দেখি, দ্য স্টোর, The store is near the park. ইয়েস, দ্য স্টোর ইজ নেয়ার দ্য পার্ক, নিয়ার দ্য পার্ক। আচ্ছা, পরেরটাও বলো, সে স্কুলের কাছে থাকে। He lives near school. ইয়েস, হি লিভস নেয়ার, আচ্ছা, হি লিভস নেয়ার দা স্কুল বলবা, এখানে দা হয়ে যাবে, কারণ কি একটা নির্দিষ্ট জায়গা বোঝানো হয়েছে, এই কারণে দা চলে আসবে। হি লিভস নিয়ার দ্য স্কুল। এটা বলো, বাস স্ট্যান্ড আমার বাড়ির কাছে। Bus stand is near to my house. ইয়েস, দ্য বাস স্ট্যান্ড কোথায় গেল, ইজ, কোথায় গেল, ইজ নিয়ার মাই হাউস, মাই হাউস। থ্যাংক ইউ। তাহলে দেখো, কোনো কিছু কাছে বোঝালে আমরা নিয়ার ব্যবহার করব, ঠিক কাছের মতো পাশে থাকলে আমরা বিসাইড দেব। কিন্তু তোমার যদি এমন হয় যে পরীক্ষার খাতায় ছবি এসেছে, বাট তুমি বুঝতে পারছো না সেটা পাশে হবে নাকি কাছে হবে, তাহলে এরকম কনফিউশনাল প্রশ্ন আসে না। হ্যাঁ, হয় হয় বিসাইড দিবে, না হলে ওখানে নিয়ার দিবে। ধরো তোমার এখানে ছবি দিয়েছে, এরকম একটা গাছ আছে, গাছের পাশে মনে করো একটা লোক দাঁড়িয়ে আছে, ধরো এতটুকু দূরত্ব তুমি দেখতে পাচ্ছ। স্যার এখানে বিসাইড দেব নাকি আমি নিয়ার দিব। আচ্ছা, যেহেতু পাশে আছে, পাশে হলে অনেকটা এরকম কাছেই থাকে, এই যে পাশে, আর নিয়ার মানে একটু দূরে থাকে, এতটুকু দূরে। তখন ছবি দেখে তুমি বুঝতে পারবা যে আসলে নিয়ার হবে নাকি বিসাইড হবে। বিসাইড মানে কি বলেছি, একদম পাশে, অনেকটা লেগে থাকবে, একদম ঠিক লেগে থাকবে না, কিন্তু খুব অতি কাছে থাকবে। এক্ষেত্রে আমরা বিসাইড দিব, যেটা বলি পাশে, আমার পাশে এসে বসো তো বাবা, তুমি ওখানে কেন, তখন পাশে বসা মানে কি, যে আমার কাছেই তুমি বসবা, তাই না। তো তখন আমরা বিসাইড ব্যবহার করে থাকি। আর নিয়ার হলে একটু দূরে। বাট তোমার পরীক্ষার খাতায় ধরো একটা আসে না এমন সচরাচর, তোমার ছবি আসলো, ছবিটা এইরকম খুব কাছে, তুমি বুঝতে পারছো না স্যার পাশে এবং কাছে কোনটা হবে, দেখবা পরীক্ষায় অপশন নিয়ার এবং বিসাইড, মানে দুটোর যে কোনো একটা আসবে, দুটো আসবে না।
এই জন্য টেনশন করতে হবে না স্যার বিসাইড এবং নিয়ার কিভাবে আমি ইউজ করব, বুঝেছো? অর্থাৎ ছবি দেখে দেখবা যে হয় বিসাইড থাকবে তোমার পরীক্ষায় অথবা নিয়ার থাকবে, যে কোনো একটা থাকলে সেটাই তুমি আনসার করবা। আর যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই যে বিসাইড নিয়ার, তখন অবশ্যই তোমাকে সেভাবে ইংলিশ করতে হবে। তো কি বলেছি, বিসাইড মানে হচ্ছে পাশে, বাংলাটা দেখো, নিয়ার মানে কাছে আর বিসাইড মানে পাশে। আচ্ছা অদ্রিজ কি আছো? অদ্রিজ কোথায় গেল অদ্রিজ? আমি অদ্রিজকে একটু আগে দেখি, অদ্রিজ আছো? এই তো আছো তুমি বাবা, এই তুমি কোথায় গিয়েছিলে? আমি তো জায়েদ পর্যন্ত এসে তোমাকে পাই নাই। আবার ফোন থেকে করছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওই যে জায়েদ পর্যন্ত এসে তোমাকে তখন পাই না, এই জন্য আমি ডাকতে পারিনি। এই যে দেখো বাতি ইংলিশ কি জানো? বলো তো অদ্রিজ, বাতি। আর কেউ বলো না, হ্যাঁ ও একটু চেষ্টা করুক। বাতি আছে না আমাদের বাড়িতে যে, হ্যাঁ বলো। লাইট। আচ্ছা লাইট বলতে পারো, তবে ল্যাম্প বললে ভালো হয়, বাতি, হ্যাঁ ল্যাম্প, LAMP। তাহলে বলো দেখি বাতিটি বিছানার পাশে, ইংলিশটা বলো দেখি, চেষ্টা করো। হ্যাঁ The তা lamp is beside the বলো বিসাইড দা, এই যে বিছানা ইজ, beside the bed. হ্যাঁ বিসাইড দ্য বেড, থ্যাঙ্কস আ লট। দ্য ল্যাম্প ইজ বিসাইড দ্য বেড। এবার বলো সে আমার পাশে বসেছিল, বলো বসা ইংলিশ কি অদ্রিজ? বলো বসা। Sit. আচ্ছা সিটের পাস্ট ফর্ম কি? Sat. ভেরি গুড, তাহলে সে বসেছিল, ইংলিশ করো। She sat. শি স্যাট, তারপরে আমার পাশে, With হ্যাঁ with beside me. উই হবে না তো বাবা, এবার এই যে সে বসেছিল আমার পাশে, তাহলে বিসাইড হয়ে যাবে তো, বিসাইড। Beside with me. উইথ হবে না, উইথ মানে তো সাথে, একটু পরে দেখবো। আর এটা হচ্ছে বিসাইড মানে কি পাশে, এখানে সাথে আর পাশে একসাথে হবে না, তাহলে শি স্যাট বিসাইড মি, বুঝতে পেরেছো? Sat beside me. হ্যাঁ এটা বলো টেবিলের পাশে একটি চেয়ার আছে, এটা কি হবে? There is a chair beside the table. এক্সেলেন্ট, থ্যাংক ইউ। দেয়ার ইজ আ চেয়ার বিসাইড, এই কোথায় গেল দা, আচ্ছা একটু আমি বানানটা ঠিক করছি, হ্যাঁ ভয় পেও না, টেবিল। আচ্ছা দেয়ার ইজ আ চেয়ার। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা চেয়ার বলি না, এটার উচ্চারণটা একটু ঠিক করবে, এটা ছ দিয়ে হবে, চেয়ার। দেয়ার ইজ আ চেয়ার বিসাইড দ্য টেবল। আবার বড় দেখি অদ্রিজ একবার। There is a chair Yes, beside the table. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে আমাদের, হ্যাঁ বলো বলো কি আছে, হ্যাঁ। স্যার আপনার বিসাইড বানানটা বেড সাইড হয়ে ও গেছে। আচ্ছা হ্যাঁ তাই তো, একটু লাল দেখায়নি, ঠিক আছে থ্যাংক ইউ, বিসাইড দ্য টেবল। এবার দেখো বিটুইন এবং অ্যামাং, হ্যাঁ খুবই মজার, কিন্তু একটু মাথা ঠান্ডা করবা, হ্যাঁ। বিটুইন দেখো দুটো ই আছে না, এই যে ই আছে দুটো ই, সো দুইয়ের মধ্যে, মনে রাখবা দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব। তবে স্যার মধ্যে বা মাঝে হলে আমরা তো ইন দিয়েছিলাম তাই না, এই মাঝে এবং সেই মাঝে এক না, এটা আলাদা। যেমন বললাম যে আসো আমাদের মাঝে বসো, তাহলে আমাদের ভিতরে তো আর বসছো না, মাঝে মানে দুইজনের মাঝখানে বসাটাকে বোঝানো হয়েছে। অথবা বললাম যে আমাদের বাড়িটা অনেক গাছপালার মধ্যে রয়েছে, মানে আমাদের একটা বাড়ি আছে, বাড়ির চারপাশে অনেক গাছ আছে, তুমি এইভাবে ঘুরিয়ে বললে যে আমাদের বাড়িটা অনেক গাছের মধ্যে, তার মানে কি গাছের মধ্যে তোর বাড়ি নেই, গাছের অনেকগুলো গাছ মাঝখানে মনে করো বাড়ি, এরকম বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো কিছুর মাঝে যদি বোঝাও, তখন যদি দুইয়ের মাঝে বোঝাও তখন বিটুইন হবে, আর অনেকের মাঝে বোঝালে অ্যামাং হবে। দেখো আমি আরেকটু ছবি আঁকি। আচ্ছা এই যে মনে করো এখানে একটা বক্স আছে না, আর এখানে আমি আর একটা সরি, এই যে মনে করো টেবিল, এটা দুটো টেবিল দেখো। সো আমি দেখতে পাচ্ছি যে এই দুটো টেবিলের মাঝে একটা একটা মনে করো কি আছে, একটা চেয়ার আছে। তো দুটো টেবিলের মাঝে যখন তুমি একটা চেয়ার রেখেছো, তখন বিটুইন দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। ঠিক একইভাবে মনে করো অনেকগুলো চেয়ার আছে আশপাশে, আচ্ছা অনেকগুলো চেয়ার দাও, এখানে আমি একটা চেয়ার বাদ দিই। এইটা মনে করো ওই শোরুমে দেখো না যে অনেকগুলো মনে করো টেবিল বা চেয়ার, মাঝখানে একটা টেবিল দেওয়া আছে এরকম। সো এই যে অনেকগুলো টেবিল আছে, মাঝখানে একটা চেয়ার, সো অনেকের মধ্যে যখন হবে তখন অ্যামাং হয়ে যাবে। এটা যদিও অ্যামং বলে, বাট উচ্চারণটা হবে অ্যামাং, অ্যামাং। বলো তাকিয়া, বলটি দুই বাক্সের মাঝে। The ball is between two box.
Yes, the ball is between, এখানে একটা দা ব্যবহার করবা, the two boxes. The ball is between the two boxes, কারণ হচ্ছে দুটো বলের মাঝে, দুটো এই বল না তো সরি, দুটি বাক্সের মাঝে। বলো তাকিয়া সে তার বাবা মায়ের মাঝে দাঁড়িয়ে ছিল। She stand. আচ্ছা She stood হ্যাঁ between her parents. ওকে ভেরি গুড, she stood between her parents. এই যে দেখো দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মাঝে, তাহলে বাবা মা তো দুইজনের মাঝে দাঁড়িয়ে ছিল, এর দেশে আমরা স্টুড ব্যবহার করেছি। এবার বলো দোকানটি ব্যাংক ও স্কুলের মাঝে। The store is between the bank and the school. Yes, the store is, না একটু দাও বানানটা, এটা ঝামেলা হয়ে যায়, the store লিখতে গেলে store is between the bank and the school, bank and the school. ব্যাস, তাহলে আমরা যখন দুটো ইউজ করছি তখন আমাদের মাঝখানে বিটুইন চলে আসছে। ঠিক একইভাবে আমরা কিন্তু একটু আগে বলেছি অনেকের মাঝে হলে আমরা অ্যামাং দেব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা। আচ্ছা এবার আসছি আমি, কি জন্য হাত তুলছো বাবা? হাত তুলতে হবে না, আমি সিরিয়াল বাই ডাকছি। হ্যাঁ আচ্ছা, ওই যে কোথায় গেল ফাতেমা, শুনতে পাচ্ছো ফাতেমা? জি স্যার। আচ্ছা আচ্ছা ফাতেমা বলো দেখি এটা কি হবে? সে বন্ধুদের মধ্যে আছে, কি হতে পারে? She among ভার্ব না, একটা ভার্ব লাগবে, she is লাগবে তো, she is among her friends. among her friends, very good, among her friends. সে যেহেতু অনেকগুলো বন্ধুদের মাঝে আছে তাই এখানে among ইউজ করেছি। বলো কেকটি বাচ্চাদের মাঝে ভাগ করো, বলো দেখি ইংলিশটা। ভাগ করো ইংলিশটা কি বলো? ডিভাইড মানে ভাগ করা, তাহলে বলো কেকটি ভাগ করো, ইংলিশটা বলো ডিভাইড the cake among the children. Okay, very good. Divide the cake among the children. আচ্ছা এখানে যদি আমি চাইল্ড দিতাম তাহলে কি ভুল হতো ফাতেমা? যদি দিতাম among the চাইল্ড তো একজন। এক্স্যাক্টলি, চাইল্ড হচ্ছে একজন আর একের অধিক হলে চিলড্রেন হয়ে যায়। এবার বলো সে সহপাঠীদের মধ্যে জনপ্রিয় ছিল, কি হবে জনপ্রিয় ছিল? She was popular among her friends. হ্যাঁ, অথবা among her classmates দিতে পারো। এই সহপাঠী একসাথে যাদেরকে পড়ি আমরা ক্লাসমেটস বলি। থ্যাংক ইউ, she was popular among her classmates. ভেরি গুড। ওকে এবার আমিনা বলো, আমিনা ইরিন বেগম থেকে। আমিনা শুনতে পাচ্ছো? আমিনা একটু কথা বলবা। হ্যাঁ কথা, তোমার নাম আমিনা না বাবা? ভুলে গেলাম, আমিনাই তো নাকি? জি স্যার। আচ্ছা আমিনা, আচ্ছা তোমরা অলরেডি এই ওয়ার্ডটা জানো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বাট অনেকে শুধু ইন ফ্রন্ট বলো, তাহলে হবে না। ইন ফ্রন্ট অফ এই টোটাল তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড ধরা হয় যেটা সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ যদি সামনে বলো তাহলে বলো দেখি আমিনা গাড়িটি দোকানের সামনে কি বলবা? চেষ্টা করো। গাড়িটি, In front of আবার বলো the car is in front of the হ্যাঁ বলো of the store. এই যে দোকান আছে, স্টোর। এই এবার বলো ক্লাসের সামনে দাঁড়াও, কি হবে? দাঁড়াও ক্লাসের সামনে। হ্যাঁ বলো। the class. না না না, আগে দাঁড়াও, ওই যে এটা দেখো একটা হুকুম বা অর্ডার জাতীয় সেন্টেন্স, এর জন্য আমাদের ভার্বটা সামনে আনতে হবে। তাহলে দাঁড়ানো একটা ভার্ব, তাহলে কি হবে? স্ট্যান্ড। বলো The stand in front of the class. in front of the class, তুমি কিন্তু আরেকটা জিনিস ভুল বলেছো, দা স্ট্যান্ড বলেছো। মনে রাখবা কোনো ভার্বের আগে দা ব্যবহার করা যাবে না, সে শুধু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এরপরে বলো বাসটি বাড়ির সামনে থামলো, থামা ইংলিশ কি বলো আমিনা? থামা stop. স্টপের পাস্ট ফর্ম কি জানো? স্টপ। হ্যাঁ, তাহলে বলো বাসটি থামলো বাড়িটির সামনে, তাহলে ইংলিশ করো দ্য বাস The bus
is in the bus stopped in front of the hut. Yes. In front of the home. In front of the home. আচ্ছা, in front of the house বললে হবে, হ্যাঁ, In front of the house. হাউস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বলতে ভয় পাবে না, ভুল হলে তো তুমি শিখবে, হ্যাঁ অসুবিধা নেই। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, তাহলে কোনো কিছু সামনে হলে আমরা ইন ফ্রন্ট ব্যবহার করব। চলো এবার অ্যাট নিয়ে কথা বলি। অ্যাট হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট কোনো জায়গা বা সময়কে ইঙ্গিত করে। স্যার কিরকম? তুমি বলো না যে আমি সকাল ৮টায় স্কুলে যাই, যদি টাইমটা নির্ধারণ করা থাকে বা নির্দিষ্ট সময় তুমি বোঝাও, সেই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যাট হবে। যেমন আই গো টু স্কুল অ্যাট 8 o'clock, অথবা আই স্লিপ অ্যাট 10 o'clock, আমি 10টায় ঘুমাই। তার মানে একটা টাইম আছে যেটার সঙ্গে তুমি এম অথবা পিএম যুক্ত করো, তার পূর্বে তুমি অ্যাট ব্যবহার করবা। তবে অনেকেই দেখো, আমি একটা এখানে আছি, জিনিসটা তোমরা কমন মিস্টেক করে থাকো অনেক সময়, যে আই স্টাডি, এই যে দেখো অ্যাট 1 hour, আমি বলেছি যে সময়ের আগে তুমি পরে এম অথবা পিএম যুক্ত করতে পারবা সেইগুলোর সাথে অ্যাড হবে, তাহলে এখানে কোনো অ্যাড হবে না। তো স্যার এটা কেমন এক্সাম্পল হবে? এই যে বললাম যে আই গেট আপ, এই যে দেখো গেট আপ অ্যাট 8 AM, তখন তুমি অ্যাড দিবা, কারণ যে এম যুক্ত করতে পারছো, বা ও ক্লক যুক্ত পারবা, অথবা ও ক্লক, কোথায় গেল ও ক্লক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ, হ্যাঁ। এটা অনেকে আমরা ভুল করে বলি আই স্টাডি টিল অ্যাট 1 hour, বলি না, তোমরা অনেকেই ভুল করে বলে ফেলো, যেমন আই স্টাডি টিল, টিল মানে পর্যন্ত, টিল অ্যাট, মনে করো টিল, টিল অ্যাট, এখানে টিল অ্যাট বলে ফেলো, হ্যাঁ, টিল অ্যাট এরকম হবে না, হ্যাঁ। তো এখানে মনে করো আমি 10টা পর্যন্ত পড়ি, তাহলে টিল 5 o'clock দিলে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আছে, এখানেও কিন্তু একটা মেসেজ বের হলো, তাই না? টিল এবং অ্যাট একসাথে বসবে না, হ্যাঁ, টিল এবং অ্যাট দে কান্ট সিট টুগেদার। তাহলে তুমি যদি পর্যন্ত বলো, যে বাংলাটা বুঝো কিন্তু, যে আমি 10টা পর্যন্ত পড়ি, সেক্ষেত্রে টিল ব্যবহার করতে হবে, সেখানে আবার অ্যাট হবে না। বাট নির্ধারিত সময় যেটা তুমি ফিক্সড করো, যে আমি 10টার সময় ঘুম থেকে উঠি, বা আমি 5টার সময় স্কুলে যাই, এরকম সেন্টেন্সে তুমি অ্যাট ব্যবহার করবে। আচ্ছা, ঠিক একইভাবে দেখো, আমি এক্সাম্পলটা যদি এখানে নিয়ে আসি, না আছে কি নাকি? না, এখানে টাইম নিয়ে বলা নাই। আচ্ছা, আমি জাস্ট টাইম নিয়ে তোমাদের আরো, স্যার বলো বলো। হুম। স্যার কিছু কিছু ক্ষেত্রে প্লেসের আগেও অ্যাড হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আসবো আমি, ওটাই মেন ফোকাস। এই ওই মানে কি বলে, তোমার শীটে যেটা জায়গা নিয়ে আছে, আমাদের সময়টা নাই এখানে, এই জন্য এটা আমি এক্সট্রা করে বোঝাচ্ছি। তাহলে কি বলেছি দেখো, কোনো নির্ধারিত সময় হলে সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, হ্যাঁ। কিন্তু 1 hour 2 hours 3 hours এর আগে কোনো অ্যাট ব্যবহার করা যাবে না। এবার আসো জায়গার ক্ষেত্রে যেটা বলেছো, এটা ভেরি গুড। মনে করো এটা একটা স্টেশন, এটা মনে করো স্টেশন, এবং তুমি স্টেশনে দাঁড়িয়েছো। তো আমি বললাম, তাকিয়া তুমি কোথায় আছো? বলে, স্যার আমি তো বাবা মায়ের সাথে বাড়িতে যাচ্ছি, আমি তো এখন স্যার স্টেশনে আছি। তাহলে নিশ্চয়ই আমি অন্য কোনো জায়গায় তোমাকে খুঁজবো না, আমি তোমাকে স্টেশনেই খুঁজবো। আবার দেখো, তুমি কোথায়? স্যার আমি তো এখন স্কুলে আছি, নির্ধারিত একটা জায়গা, এই ক্ষেত্রেও অ্যাট ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম অ্যাট মাই স্কুল, অর্থাৎ তোমার যেই জায়গাতে বললে আমি সেই জায়গাতে তোমাকে খুঁজে পাবো, সেটাই হচ্ছে নির্ধারিত জায়গা। অথবা যেমন আই এম স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এরকম কিছু নির্ধারিত জায়গা বোঝালে তখন তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে আরেকটু বুঝি। বাবা ওই মিফতাহুল, ওপেন করো মাইক। মিফতাহুল বলো, কোথায়? এই যে আমি এখন বাড়িতে আছি, বাড়ি একটা নির্দিষ্ট জায়গা, তুমি যদি বলো বাড়িতে আছি, তখন নিশ্চয়ই আমি তোমাকে তোমার স্কুলে খুঁজবো না, এই জন্য এটা নির্ধারিত জায়গা ধরে এটা অ্যাট ব্যবহার করতে হয়। বলো মিফতাহুল। আই I am in I am at my home. at my home now, আমি এখন আমার বাড়িতে আছি। বলো সে স্কুলে আছে। He is at his school. ওকে, ইজ অ্যাট হিজ স্কুল। এবার বলো স্টেশনে আমাকে, কি স্টেশনে আমাকে দেখো, এই দেখো কেন আমাকে, এটা হবে আসলে স্টেশনে আমার সাথে সাক্ষাৎ করো হবে বাবা। আচ্ছা, বাংলাটা ভুল করেছি, স্টেশনে। আচ্ছা, এখানে এসে বাংলাটা কি দেখছিলাম, স্টেশনে আমাকে, আচ্ছা আমার এটা বাংলাটা এমন হবে, আমার সাথে স্টেশনে সাক্ষাৎ করো, আমার সাথে স্টেশনে
সাক্ষাৎ করো। বলো বাবা মিফতাহুল। Meet with me at the station. আচ্ছা, মিট উইথ এই কোথায় গেল, মিট উইথ মি অ্যাট দ্য স্টেশন। আচ্ছা, এখানে আমি দেখো আমি তোমাদের শিটে দিয়ে দেবো, এই যে উইথ আছে কেমন, উইথ মানে সাথে, মিট মানেই কারোর সাথে সাক্ষাৎ করার জন্য এক্সট্রা উইথ দেওয়ার দরকার নাই। বাট তুমি যদি দাও তাহলে ফুল এটা ভুল হবে না, হ্যাঁ এটা কিছু কিছু ইংলিশে দেওয়া হয়, আবার বেশিরভাগ জায়গায় এটাকে অমিট করা হয়। সো ইচ্ছা তুমি দিলেও দিতে পারো, তবে না দিলে বেটার হয়। মিট মানেই কারোর সাথে সাক্ষাৎ করা, মিট মি অ্যাট দ্য স্টেশন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে আমরা কি মেসেজ পেলাম, কোনো নির্দিষ্ট জায়গা আমার বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। এবার আসো দিকে বোঝাবো, তা অনেকগুলো পড়ছি হ্যাঁ, কিন্তু সহজ। এখানে এমন না যে এক ক্লাসে বুঝলে তোমাদের অসুবিধা হয়ে যাবে, আসলে জিনিসগুলো সহজ। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই, এগুলো আরেকবার দেখবা, একটু ভিডিও মেলাবা, তাহলে দেখবা সহজ হবে। কারণ এটার জন্য আমার 2টা ক্লাস দেওয়া মুশকিল, একটা ক্লাসে দেখবা হয়ে গেছে। এবার টু দেখো, কোন দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি, যেমন তুমি স্কুলে যাও তাই না, আই গো টু স্কুল, সেই ক্ষেত্রে তুমি টু ব্যবহার করে থাকো। মাইশা বলো দেখি, পার্কে যাও ইংলিশটা বলো। গো, হ্যাঁ বলো। হ্যাঁ, Go park. না গো ওই যে টু হবে, গো টু দা, Go to এই যে গো টু দা পার্ক, পার্ক একটা নির্দিষ্ট জায়গা, এই জন্য আমরা দা ব্যবহার করব। এবং এই যে দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করেছি, এবং যেহেতু এটা ইম্পারেটিভ বা মানে আদেশমূলক একটা বাক্য, তুমি এখন পার্কে যাও বাবা আমি আসছি যাও না, এই যে একটা আদেশ হয়েছে, তখন আমরা ভার্ব দিয়ে শুরু করেছি। বলো নাম্বার 2, এই কলমটি তোমার বন্ধুকে দাও। give your না, এই কলমটি give তাহলে, the pen. ইয়েস গিভ দিস পেন, হ্যাঁ বলো, Give this pen টু, your friend. এই যে টু To লাগ, your friend. হ্যাঁ টু ইয়ার ফ্রেন্ড। এই জন্য আমরা টু ব্যবহার শিখছি যে কারোর দিকে বা প্রতি বোঝাতে আমরা টু ব্যবহার করবো। সো গিভ দিস পেন টু ইউর ফ্রেন্ড। বলো আমি বাজারে যাচ্ছি, এটা কি বলবো, I am going আই এম গোয়িং টু, to the market. আচ্ছা আই এম গোয়িং টু দ্য মার্কেট, ঠিক আছে আমি মার্কেটের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। কিন্তু এখানে দা ব্যবহার না করলে ভালো হয়, কোনো স্কুল, মাদ্রাসা, মার্কেট বা ধরো মসজিদ, হ্যাঁ এগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করি না, বলি না যে আই এম গোয়িং টু দা স্কুল, বলি না, বলি আই এম গোয়িং টু স্কুল। হ্যাঁ মনে রাখবা, মার্কেট, স্কুল, মন্দির, গির্জা, বা আরেকটা কি বললাম জানো, Church. চার্চ, এরপরে যে মার্কেটের কথা বলছি, এগুলোর পূর্বে আর এক্সট্রা দা দেওয়ার প্রয়োজন নাই। সো আই এম গোয়িং টু মার্কেট বললেও হবে, বাট দা দিলে যে ভুল হয়ে যাবে এটাও বলবো না, কারণ দাও পেয়েছি আমি অনেক জায়গাতে। হ্যাঁ সো এখানে দা তুমি দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। আসলে ইংলিশ তো ইংলিশে জানার শেষ নাই, এত বেশি জিনিস, এটা তো আমাদের মাতৃভাষা না, এই কোথাও দাও আছে, কোথায় দা নেই, কোথাও এ আছে হঠাৎ করে, নানান ঝামেলা। হ্যাঁ এই জন্য যতটুকু নলেজ থেকে আমাদের কোলায় ততটুকু দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আই এম গোয়িং টু দ্য মার্কেট দিয়েছি, ওকে। এই যে দেখো ফ্রম মানে থেকে, এগুলো বাংলা দেখে তোমাকে ইংলিশ মনে রাখতে হবে, ফ্রম মানে থেকে। আচ্ছা চলো এবার নেক্সট যাব হচ্ছে আরো বলো, সে ঢাকা থেকে এসেছিল। He went from Dhaka. ওয়েন মানে তো গিয়েছিল, এসেছিল বলেছি, তাহলে He came from Dhaka. হি কেম ফ্রম ঢাকা, কেম ফ্রম ঢাকা। আচ্ছা আরো তুমি কি জানো এখানে ঢাকা আমি আসলে বড় লেটার কেন দিলাম ফার্স্ট? কারণ এটা একটা সাধারণ নাম। সাধারণ নাম না, এটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নামের নির্দিষ্ট নাম। হ্যাঁ নির্দিষ্ট নামের ইংলিশটা যেন কি পড়েছিলাম, Proper noun. প্রপার নাউন, এক্স্যাক্টলি। সো হি কেম ফ্রম ঢাকা। এবার বলো, এই উপহারটি আমার কাকার কাছ থেকে আমি পেয়েছিলাম। আচ্ছা, আমি পেয়েছিলাম, অর্ধেক লেখা আছে অর্ধেক কেটে গেছে, পেয়েছিলাম। বলো তো পাওয়া ইংলিশটা কি যেন বাবা? Get. গেট, মানে গেটের পাস্ট ফর্ম কি? Got. গট। তাহলে বলো এবার, আমি পেয়েছিলাম এই উপহারটা, আই, I got the gift from my uncle. yes I got the gift, I got this gift from my uncle, my uncle, okay, I got this gift from my uncle। এবার বলো, আমি তার কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম, একই ভাবে, I got a letter from her. yes from her, I got a letter from her, okay very good।
I got a letter from her, তাহলে থেকে হলে আমরা from ব্যবহার করব। নিচের এগুলো খুবই কমন, সাথে থাকলে আমরা with ব্যবহার করব। বলো আহনাফ, আমি বন্ধুদের সাথে স্কুলে গিয়েছিলাম। বলো কি হবে এটা? আমি গিয়েছিলাম। আহনাফ কোথায়? আহনাফ খুঁজে পাচ্ছি না। লামহা, লামহা শুনতে পাচ্ছো? কোথায় গেল তোমরা? মাওয়া বলো আমি গিয়েছিলাম। আচ্ছা বলো মাওয়া, আমি গিয়েছিলাম। I went to school with my friends. I went to school with my friends. Very good, with my friends. Okay, I went to school with my friends. আচ্ছা, সে কুকুরটির সাথে খেলেছিল বা খেললো, বলো। He played with the dog. Yes, he played with the dog. He played with the dog. এ কোথায় গেল? ওকে, সে তার মায়ের সাথে কথা বলছে এখন। বলো কি হবে? He talking হ্যাঁ, with his mother. yes, he's talking with his father. With his father. Very good. With his mother, sorry. With Mother. হ্যাঁ, with his mother. এই তো ভালো বলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো বলেছো। তোমাদের এই যে কিছু যে পরীক্ষাগুলো আমি নিই বা পরীক্ষাগুলো নিচ্ছি, তার মধ্যে সবার অবস্থায় মোটামুটি বেশ ভালো। হ্যাঁ, আমি বিশেষ করে বেশ চেঞ্জ পেয়েছি 3 জনের মধ্যে। আমি সেটাও একটু উল্লেখ করছি, বাকি যারা আছো তাদের নাম বলছি না, তারা ভালোই করো সব সময়। যেমন আদ্রিতা, তুমি খুব ভালো করেছো এবার। হ্যাঁ, আশা করি তোমার এই ধারাবাহিকতা থাকবে। হ্যাঁ, যে তুমি বেশ ভালো করেছো পরীক্ষার খাতা এবার। আচ্ছা, এরপরে আরেকজনের কথা বলতে গেলাম, যেমন মাওয়া, তুমি ভালো করো কিন্তু মাঝে মধ্যে তোমার একটু উল্টোপাল্টা হয়ে যায়। ওকে, গ্রামার যখন তুমি পরীক্ষা দিবা আর একটু মাথা ঠান্ডা করে দিবা, সময় নিয়ে দিবা, যেন সঠিক বলছো, কোন টেন্স আছে, কোন ফর্মে যাচ্ছে সেগুলো একটু ভেবে দেখবা। তাহলে আমরা তাড়াহুড়া করতে যাই, তখন ভুল হয়ে যায়। হ্যাঁ, তুমিও ভালো করছো মাওয়া, কিন্তু আর একটু মনোযোগটা বাড়াবা, তাহলে আরো বেটার হবে। আর ফাতেমা, তুমিও ভালো করেছো এবার পরীক্ষায়। হ্যাঁ, আশা করি এগুলো ধারাবাহিকতা রাখবা। আর বাকি যাদের নাম বলছি না তারা সবাই সবসময় ভালোই করো, মাশাআল্লাহ। ওকে, চালিয়ে যেতে হবে। He is talking, Sir, বলো। Yes. আপনি হার লিখেছেন, হি ইজ টকিং উইথ হার, মানে তো হি হবে। Oh, sorry, he is হবে। হ্যাঁ, he is right. He is talking with his mother. অনেকগুলো হয়ে গেল, তাই না? এই যে এবার আসো আমরা আরো কিছু, সব একই রকম, খালি বাংলাটা একটু বুঝলেই তুমি ইউজ করতে পারবা, কেমন? তো দেখো, এতক্ষণ আমরা দেখেছি উইথ মানে সাথে। এবার চলো উইথ আউট দিয়ে আমি ট্রান্সলেট করি, এটা কেটে দিই যাতে তোমাদের দিয়ে ট্রান্সলেট করে আমি বোঝাতে পারি। তাহলে উইথ মানে সাথে, উইথ আউট মানে ছাড়া। আচ্ছা, কাকে যেন ডেকেছিলাম এর আগে? আহনাফ, শুনতে পাচ্ছ? আহনাফ, আর ডাকলে কথা না বলতে মুশকিল হয়ে যাবে। আহনাফ বলো, সে ব্যাগ ছাড়া এসেছিল, ইংলিশটা বলো, সে এসেছিল। হি কাম না, উইথআউট, না, কাম মানে তো আসা, এসেছিল বলেছি। হি কেম উইথআউট হিজ ব্যাগ। আচ্ছা, উইদাউট হিজ ব্যাগ, যদিও হিজ নেই তবু হিজ দিলে অসুবিধা নেই। তাহলে হি এসেছিল, তাহলে হি খেম, এই তো exam হয়ে গেল, যা। খেম উইথ হিজ ব্যাগ। ওকে, সে ব্যাগ নিয়ে এসেছিল। তারপর বলো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। হ্যাঁ, ও সরি, উইদাউট হবে। হ্যাঁ, উইদাউট হবে। আচ্ছা, আমি তোমাকে ছাড়া যেতে পারি না, দাঁড়াও একটু বাবা, যেতে পারি না। বলো, আমি তোমাকে ছাড়া যেতে পারি না, ইংলিশটা কি হবে জানো? আই ক্যান হুম, লিভ না, উইথআউট, ওই যে যেতে পারি না আছে, দেখো, গো, আই কান্ট, বলো, গো ক্যান্ট গো উইথআউট ইউ। উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যেতে পারি না। আচ্ছা, তোমরা কি জানো এই কথাটাকে যদি আমি বলতাম যে আমি তোমাকে ছাড়া যেতে পারবো না, এটার ইংলিশটা কি হতে পারে? যেতে পারবো না। এটা কি কারো জানা আছে? না জানা থাকলেও কোনো অসুবিধা নেই, আমি শেখাচ্ছি, দেখো। হ্যাঁ, I cannot go without you. ক্যানট হবে না, পারি হলে ক্যানট হয়, পারবো না বলেছি। হ্যাঁ, বলো সাবিহা, বলো। আই, আই উইল নট গো উইথআউট ইউ। তাহলে তো যাবো না হয়ে গেল। আচ্ছা, আমি পারবো না বলেছি। হ্যাঁ, I could not. না, কুড নট মানে পারতাম না। চলো একটা নতুন লেসন শেখাই, অফ করে দাও মাইক, একটু বোঝাবো। I will not can go without আচ্ছা, তো প্রায় কাছাকাছি গিয়েছিলে, একটু আটকিয়েছো। আচ্ছা, বাস থেমে যাও, আর বলতে হবে না। হ্যাঁ, দেখো, কোনো কিছু পারবো হলে আমাদের ছোট্ট একটা সেন্টেন্স ইউজ করি আমরা, আই উইল বি এবল।
এর মানে কি আমি পারবো বা আমি সক্ষম হব। ক্যান মানে পারা, বাট বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভুল করে বলে আই ক্যান গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারবো। তো হলো না তো, আই ক্যান, ক্যান মানে হচ্ছে স্যার পারি। এটাকে বলে হ্যাঁ, বুঝিনি বাবা, হ্যাঁ এটাকে বলে। দেখো আই উইল বি এবল মানে আমি সক্ষম হব বা আমি পারবো, এই যে আমি পারবো বা সক্ষম হব। এবল মানে সক্ষম হওয়া, তাহলে আই উইল বি এবল এর পরে তুমি যাই বসাবা সেটাই হয়ে যাবে আমি করতে পারবো। আই উইল বি এবল টু প্লাস ভার্ব, এই একটা রুল, যদি পারো পাশে নোট করে রাখতে পারো, টু প্লাস ভার্ব ওয়ান। এই যে ধরো এবার আমি যেতে পারবো, বলো সুমাইয়া আমি যেতে পারবো, ইংলিশটা বলো এবার সুমাইয়া। আই I will be able to go. ইয়েস, সবাই খেয়াল করে এখানে টু না দিলে কিন্তু হবে না। এবার বলো সুমাইয়া আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। I will be able to meet. আমি স্কুলে যাওয়ার আগে ভাত খেতে পারবো। I will be able to eat before going to school. এবার বলো আমি যেতে পারবো না। I will will not be able to go. ইয়েস, বাস হয়ে গেল, আই উইল নট বি এবল টু গো। বাট উইল নট কে তোমরা একটু সংক্ষেপে কি লিখতে পারি জানো সুমাইয়া? উইল নট কে একসাথে কি বলা যায় জানো? Want. হ্যাঁ, আই ওন্ট বি এবল, এই যে ওন্ট বি এবল, দেখেছো একটা নতুন একটা লেসন তুমি শিখে ফেললে, এটা গুরুত্বপূর্ণ। আই ওন্ট বি এবল, তাহলে বলো দেখি আমি লিখতে পারবো না, কি হবে সুমাইয়া? I won't be able to write. আমি জোরে কথা বলতে পারবো না। I won't be able to speak loudly. ইয়েস, আচ্ছা আমি এই কলমটা কিনতে পারবো না। I won't be able to buy this pen. ইয়েস, থ্যাংক ইউ। তাহলে বাবারা এটা একটু মনে রাখবা, হ্যাঁ ইংলিশের রুলের তো শেষ নাই, তবু যে রুলটা হঠাৎ মনে আসে সেগুলো বলার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমরা এটা করবো না বা পারবো না কথাটি চলে আসবে। কোথায় গেল জানো? আচ্ছা এবার বলো কাকে ডাকছিলাম বাবা? কি যেন কথা বলছিলে আমার সাথে, আই কান্ট গো উইদাউট ইউ, এটা কি আরোয়া বলছিলে? না, কার সাথে কথা বলছিলাম আমি বাবা এখনই? শুনতে পাচ্ছ কি নাকি? আহানাফ, তাই না? আহানাফ, আহানাফ, আহানাফ বলো আই কান্ট গো উইদাউট ইউ, লাস্টেরটা বলো এবার। সে ছাতা ছাড়া বেরিয়েছিল, ব্যারন ইংলিশ কি জানো? She went হ্যাঁ, out হ্যাঁ ভেরি গুড, without হ্যাঁ an umbrella. ইয়েস, উইদাউট অ্যান আমব্রেলা। দেখো এখানে অ্যান কেন আসবে জানো? এটা কমন নাউনকে আমরা সবসময় সিঙ্গুলার অথবা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন যদি বলো যে আমি পাখি দেখি, তুমি হয় একটা পাখি দেখো অথবা অনেকগুলো, এই ক্ষেত্রে এ বার্ড দিতে পারো অথবা বার্ডস দিতে পারো। ঠিক এই জন্য এই যে ছাতা একটা নাউন আছে, এটাকে একা ছাড়া যাবে না, হয় এটাকে সিঙ্গুলার এ দিতে হবে অথবা প্লুরাল করতে হবে। শি ওয়েন্ট আউট উইদাউট an umbrella, an umbrella। ঠিক একইভাবে তুমি যদি বলো যে আমি মুভি দেখি, তুমি তো একটা মুভি দেখো না, তাহলে বলতে হবে আই ওয়াচ মুভিস, অথবা বলতে পারো আই ওয়াচ আ মুভি, বোথ আর কারেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা আহনাফ। তাহলে উইথ গেল, উইথ আউট গেল। সম্পর্কে বলি না যে আমি আমার সম্পর্কে বলতে চাই স্যার, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাইসেলফ। যখন বাংলাতে তুমি সম্পর্কে কথাটি বলো, তোমাকে তখন অ্যাবাউট কথাটি ব্যবহার করতে হয়। যেমন আমার খেলাটি সম্পর্কে আমরা কথা বলেছিলাম, লামহা। আচ্ছা মনে হয় মাইক্রোফোন অফ। নন্দিনী বলো আমরা খেলাটি সম্পর্কে কথা বলেছি, আচ্ছা আচ্ছা ওপেন করেছো লামহা বলো। আচ্ছা আমরা খেলাটি সম্পর্কে কথা বলেছিলাম, কি হবে? উই, বলো লামহা আমরা কথা বলেছিলাম। আচ্ছা নন্দিনী বলো পিঙ্কি পল থেকে, পিঙ্কি পাল থেকে, হ্যাঁ নন্দিনী বলো বাবা। হ্যাঁ আমরা খেলাটি সম্পর্কে কথা বলেছিলাম, ইংলিশ করো। উই ওয়াজ হবে না, ভার্ব টু হবে সরাসরি, তাহলে সাবজেক্ট ভার্ব টু, তাহলে উই কথা বলে ইংলিশ। About the হ্যাঁ হ্যাঁ, উই টকড অ্যাবাউট, বলো অ্যাবাউট দ্য গেম, এই যে হয়ে গেল। উই টকড অ্যাবাউট দ্য গেম, আমরা গেমটির সম্পর্কে কথা বলেছিলাম। এবার বলো তোমার পরিবার সম্পর্কে বলো, আমাকে বলো, ইংলিশটা বলো দেখি নন্দিনী। তোমার about your হ্যাঁ family. আচ্ছা এই যে দেখো আমাকে বলো আছে না, আমাকে হলে আবার টেল মি হয়ে যাবে। আবার বলো দেখি টেল মি
About Tell me about your family. your family. Tell me about your family. এই বইটি প্রাণীদের সম্পর্কে, ইংলিশটা বলো দেখি পারো কিনা। এই বইটি অ্যাবাউট অ্যানিমালস, তাহলে ইংলিশটা কি হতে পারে? এই বইটি বলো। This book is about animals. And this book is about animals হয়ে যাবে, animals, যেহেতু অনেকগুলো প্রাণী দিয়ে লেখা, so this book is about animals. Thank you. এবার আসো ফর মানে জন্য, কোনো কিছু বলো। কই আছো? হ্যাঁ কি যে হলো? হ্যাঁ স্বামীর ভাইয়াও আছে। হ্যাঁ কি আছে বাবা? স্বামীর ভাইয়াও আছে। ও আচ্ছা হ্যাঁ ওকে ডাকবো। হ্যাঁ সিরিয়াল এখন আসেনি। হ্যাঁ আমি যে কোন পর্যন্ত গেলাম? রায়ান আহমেদ পর্যন্ত এসেছি। রায়ান আহমেদ ওপেন করো। ফর মানে হচ্ছে জন্য, শুনতে পাচ্ছো? রায়ান আহমেদ ও তো কথা বলে না। Yes, sir. এই তো বলেছো ফর মানে জন্য। এই উপহারটি হয় তোমার জন্য, ইংলিশ করো। This gift is for you. This gift is for you. For you, আচ্ছা গুড। This for you. সে বাসের জন্য অপেক্ষা করছে, বলো কন্টিনিউয়াস, করছে। He is waiting for bus. For the bus, for the bus is waiting for। আচ্ছা এখানে দেওয়ার দরকার আছে? নাই। দিলেও দিতে পারো। হি ইজ ওয়েটিং, হ্যাঁ নির্দিষ্ট জিনিসের জন্য ওয়েট করছে, সো হি ইজ ওয়েটিং ফর দ্য বাস। ঠিক আছে স্যার বলো। অনলি 1 মিনিট আছে। ও আচ্ছা তাই নাকি? কি তোমরা কেটে দাও, আমি লিংক দিচ্ছি। বাবা কেটে দাও লাইনটা, সবাই কেটে দাও। 3 মিনিট আছে। হ্যাঁ ও 3 মিনিট আছে এখনো। কেটো না কেটো না। আচ্ছা 1 মিনিটের বা একটু কাছাকাছি হলে তখন আচ্ছা কেটে যাক, কেটে গেলে আমি লিংক দেবো আবার। বলো রায়ান, আমি আমার মায়ের জন্য ফুল কিনেছিলাম বলো। I bought ভেরি গুড। some flower ওকে for my mother. ইয়েস আই বট, এখানে যদিও সাম নাই, আই বট ফ্লাওয়ার্স বললেও হবে। হ্যাঁ বট ফ্লাওয়ার্স ফর মাই মাদার, ভেরি গুড। আই বট ফ্লাওয়ার্স ফর মাই মাদার। এরপরে কিন্তু একটু রিভিশন পার্ট হবে একবার। হ্যাঁ সো আমরা আস্তে আস্তে আগাই। বিফোর মানে দেখো আগে। আচ্ছা রায়ান মাইক্রোফোন অফ করে ফেলো। আচ্ছা আমি কেটে দিচ্ছি, আস্তে আস্তে কাটি। ওকে আমরা কেটে কেটে ট্রান্সলেট করলে ভালো হয়, তাহলে বিষয়গুলো শেখা যায়, বেশি মনে রাখা যায়। আচ্ছা বলো ফাতিমা, সরি ফাতিমা বলেছিলে তাই না? সাবিহা বলো খাওয়ার আগে হাত ধুয়ে নাও, ইংলিশটা বলো দ্রুত, অল্প সময় আছে কেটে যাবে। খাওয়ার আগে হাত ধুয়ে নাও। সাবি আছো? বলো। হ্যাঁ Wash your hands before eating. ওকে Before ওয়াশ, eat. হ্যাঁ না বিফোর ইটিং ঠিক আছে তো, বিফোরের আচ্ছা ওটা নিয়েও কথা বলবো। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন আইএনজি করে ফেলতে হয়। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। এটা বলো আমি সূর্য ওঠার আগে উঠি, কি হবে? I wake up ইয়েস before rise the sun. না আচ্ছা বিফোর দ্য সান রাইজেস এরকম হবে। আবার বলো দেখি আই ওয়েক আপ বিফোর। I wake up before হ্যাঁ হ্যাঁ আচ্ছা rises আচ্ছা কেটে গেছে বাবা, সবাই sun কেটে দাও, rises. সবাই কেটে দাও লাইন, আমি লিংক দিচ্ছি আবার। কেটে দাও সবাই, কেটে বের হয়ে যাও। হ্যাঁ তাড়াহুড়ো হয়ে যাচ্ছে খুব, কেটে দাও। এটা আমি লিংক দিচ্ছি।